নমস্কার বন্ধুরা, আমি অয়ন চৌধুরী। আজ আমি আপনাদের একটা গল্প শোনাব। এক শূন্য থেকে শুরু করা মানুষের গল্প, মানে আমার গল্প আর কি। যে গল্পটা শুরু হয়েছিল 2 বছর আগে। কে তোমায় ঠকিয়েছে? কেই বা দুঃখ দিয়ে গেল? মনে করো, যা হয়েছে সবই তা ভালো। চোখের জল মুছে ফেলো, হালকা হয়ে যাও। ভবিষ্যতের স্বপ্নের গান নতুন সুরে গাও। যে ছিল মিথ্যে, করো তাকে ভোলার চেষ্টা। ভুলে যেও না, তুমি তোমার জীবনের গল্পে নিজেই একজন স্রষ্টা। যার কাছে তুমি ছিলে ভুল, সে সেখানেই থাক। তুমি নিজে তো ঠিক, তাই যে পারে জাহান্নামে যাক। আমরা না হয় আজ থেকে দুজন দুজনকে দেব সাথ। তাই বন্ধু, বাড়িয়ে দিলাম আমার এই হাত। ফেসবুক থেকে আলাপ হওয়া আমার সেই বন্ধু শ্রুতি সেন আজ আমার জীবনে যার মূল্য অনেক। শ্রুতি ঠিকই বলেছিল, একটা মেয়ে যেমন একটা ছেলের জীবনকে ধ্বংস করে দিতে পারে, ঠিক তেমনি একটা মেয়েই পারে একটা ছেলের জীবনকে পরিপূর্ণভাবে সাজিয়ে দিতে। সেদিনের সেই ব্যর্থ ছেলেটা আজ সমাজের চোখে একজন সম্মানীয় ব্যক্তি। কি বুঝলেন না তো? আচ্ছা বাবা, সহজ করে বলছি। আমি একজন লেখক, তবে এখন শুধু ওই ফেসবুকেই টাইম পাস করে লিখি না, বরং বলা ভালো, আমার লেখা এই গল্পগুলো পুস্তক আকারে প্রকাশ পায় বিভিন্ন পাবলিশার্সদের কাছে। বইয়ের দোকানগুলোতে গল্প বইগুলো চড়া দামে বিক্রি হয়। লোকে কিনে সেগুলো পড়েও ফেলে। তাদের ভালো লাগে আমার লেখা গল্পগুলো পড়তে। আমার লেখা গল্প নিয়ে অনেক নামি দামি পরিচালকরা সিনেমা, ওয়েব সিরিজ পর্যন্ত বানিয়েছে। অবশ্যই তার জন্য আমার পরিচিতি আরো বেশি করে বেড়েছে। সেদিনের সেই বেকার যুবক আজ হয়ে গেছে সমাজের আর 5টা বড় লোকদের মধ্যে একজন। আজ আমার কাছে গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স কি নেই? সব কিছু আছে, সব কিছু। তবে এই সব কিছুর কোনোটাই হতো না যদি আমার জীবনে শ্রুতি বন্ধু হয়ে না আসতো। কিন্তু আমার জীবনে শ্রুতি যেমন আশীর্বাদ হয়ে এসেছিল, ওর জীবনে কিন্তু আমি দিনের পর দিন অভিশাপ হয়ে উঠেছিলাম। শ্রুতির স্বামী এবং শ্বশুর শাশুড়ি আমার আর ওর বন্ধুত্বের সম্পর্কটাকে সহজভাবে মেনে নিতে পারেনি। তাই সমাজের কয়েকদল মানুষ আমাদের এই বন্ধুত্বের সম্পর্কটাকে অবৈধ সম্পর্কের আখ্যা দিল। তাদের দলে শ্রুতির শ্বশুর শাশুড়ি আর স্বামীও ছিল। আমি অনেকবার শ্রুতিকে বলেছি, দেখ শ্রুতি, আমাকে নিয়ে তোর বাড়িতে অশান্তি হোক, এটা আমি চাই না। সেরকম হলে তুই আমার সাথে আর দেখা করিস না, এটাই তোর জন্য মঙ্গল। আমি যখনই এটা বলতাম তখনই ও বলতো, তোকে বলেছিলাম না, যাই হয়ে যাক না কেন, একবার যখন বন্ধু হয়ে তোর হাতটা ধরেছি, তখন এত সহজে সেটা কখনোই ছেড়ে দেব না। তাই কে কি ভাবলো, কে কি বললো, প্লিজ এইসব নিয়ে ভাবিস না। যাদের যা ভাবার ভাবতে দে। কিন্তু সঞ্জীব তো চায় না যে আমি তোর সাথে মিশি। ও কি চাইলো না চাইলো, আমি কিচ্ছু শুনতে চাই না। আমি কারোর জন্য আমাদের বন্ধুত্বটা নষ্ট করতে পারবো না, ব্যাস। এবার আপনারাই বলুন, আমার কি করা উচিত ছিল? শ্রুতির হাত ছেড়ে দেওয়া উচিত ছিল নাকি ধরে রাখা উচিত ছিল? জানি না আপনারা আমার জায়গায় থাকলে কি করতেন। তবে আমি একটা জিনিস করেছিলাম, বলা ভালো করতে বাধ্য হয়েছিলাম। একদিন শ্রুতির শ্বশুর বাড়িতে আমাকে নিয়ে তুমুল অশান্তি শুরু হলো। সবার একটাই বক্তব্য, শ্রুতি যেন আমার সাথে মেলামেশা না করে। কিন্তু শ্রুতি সে কথা মানতে নারাজ।
তাই অশান্তি উঠল চরমে। ছি 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 ছি, ছি সত্যি লজ্জা করছে আমার, লজ্জা। এই রকম একটা চরিত্রহীন মেয়ের সাথে আমি আমার ছেলের বিয়ে দিয়েছি, আগে জানলে তো দিতামই না। এসব এসব আপনি কি বলছেন? ঠিকই বলছি, একটা চরিত্রহীন মেয়ে কোথাকার। কোথাও আর তোমার জন্য মুখ দেখানো যাচ্ছে না। কেন? কি এমন করেছি আমি যার জন্য আপনারা মুখ দেখাতে পারছেন না? কেন তুমি জানো না বুঝি? একজন বিবাহিত মেয়ে এক বাচ্চার মা হওয়ার পরে কোথাকার কোন ফেসবুক থেকে এক ছেলে ধরে এনে তার সাথে ফুর্তি করছো? মুখ সামলে কথা বলবে বলে দিচ্ছি। বাহ বাহ, গায়ে ফোসকা পড়লো নাকি? হ্যাঁ, সত্যি কথা শুনলে অবশ্য সবার গায়ে ফোসকা পড়ে। আচ্ছা, কি সত্যি কথা একটু শুনি তো। সত্যি কথা বলতে এটাই যে তোমাকে নিয়ে পাড়ার লোকেরা যা তা বলছে। তোমাকে ওই ছেলেটার সাথে ভাইকে ঘুরতে দেখা গেছে। অনেকে তোমার নামে আমাদেরকে প্রতিদিন কিছু না কিছু নালিশ করছে। আপনারা কান দিচ্ছেন কেন? যারা আপনাদের আমার নামে নালিশ করছে তারা নিজেরা ভালো। আমি রাস্তায় বেরোলে ওই পুরুষ মানুষগুলোই তো ড্যাব ড্যাব করে আমার শরীরের দিকে চেয়ে থাকে। সেটা বুঝি খুব ন্যায়ের? এই শোনো, শাক দিয়ে না আর মাছ ঢাকার চেষ্টা করো না বৌমা, আমরা সবই জানি। কি যেন নাম ওই ছেলেটার? ওই তো ওই কি যেন ওই 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 অয়ন অয়ন অয়ন। হ্যাঁ, ওই অয়ন। ওর সাথে তোমার একটা অবৈধ সম্পর্ক আছে। ছি মা, একটা পবিত্র বন্ধুত্বের সম্পর্ককে এভাবে কলঙ্কিত করবেন না। পবিত্র বন্ধুত্বের সম্পর্ক? হাহ! এই শোনো, আমাদের না এইসব কিছু শেখাতে যেও না, বুঝলে? এই যে এইসব দেখে দেখে না এই চুল দাড়ি সব পেকে গেছে। একটা কথা ভালো করে শুনে রেখে দাও, আমাদের পরিবারের একটা সম্মান আছে। আমি চাই না সেই সম্মানটা তোমার জন্য ধুলোয় মিশে ছাই হয়ে যাক। আমি কিছুই করিনি বাবা, বিশ্বাস করুন। চুপ চুপ একদম, একটা কথাও বলবে না। তুমি আজকের পর থেকে আর বাড়ি থেকে বেরোবে না। আর ওই এই কিসব ওই ফেসবুক এইসব আজ থেকে একেবারে বন্ধ। সংসারের কাজগুলোতে মন দাও, আজকে থেকে সেগুলোই খালি মন দিয়ে করবে। ভুলে যেও না কিন্তু তুমি একটা বিবাহিত মহিলা। এটা তোমার বাপের বাড়ি নয় যে যা খুশি তাই করবে। ভালোই ভালো শুধরে যদি যাও ভালো, নইলে কিন্তু আর যদি কোনোদিনও তোমার বিলের লাপনা দেখি না। ভদ্রভাবে কথা বলবে বলে দিচ্ছি। বলবো না? কি করবে? হ্যাঁ, কি করবে? আমি অয়নের সাথে বন্ধুত্ব নষ্ট করব না। আমিও একটা মানুষ, বিয়ে করেছি বলে কি আমি আমার স্বাধীনতাগুলো বিক্রি করে দিয়েছি? আর আমি কোনো অন্যায় করিনি। আচ্ছা আচ্ছা, তুমিও তো অফিসে যাও, কত জায়গায় ট্যুরে যাও কাজের জন্য। তোমার সাথে নিশ্চয়ই অনেক অনেক মেয়ে কলিগসরা থাকে। কই, আমি তো কোনোদিন তোমার কোনো কিছু নিয়ে জানতে চাইনি। মাঝরাতে যখন তোমার মোবাইল ফোনে ফোন ঢোকে তখন আমি তো তোমাকে প্রশ্ন করি না যে এত রাতে অফিসে ঠিক কোন কাজের জন্য তোমাকে ফোন করা হয়েছে? তাহলে তাহলে আমাকে কেন পরাধীনতার শিকল পরানো হচ্ছে? আমি মেয়ে বলে? এই শোনো মেয়ে, অনেকক্ষণ ধরে না তোমার এই বড় বড় কথাগুলো আমি শুনছি। শেষবারের মতো বলে দিচ্ছি, কান খুলে শুনে নাও। এই বাড়িতে থাকতে গেলে এই বাড়ির নিয়ম মেনে চলতে হবে। আর এই বাড়ির নিয়ম এটাই যে বাড়ির বউ কোনো পর পুরুষের সাথে স্বামীর অবর্তমানে দেখা করতে যেতে পারবে না। তাই আজ থেকে যেন তোমার সাথে অয়নের অবৈধ সম্পর্কের অধ্যায়টা এখানেই শেষ হয়। আর এর পরেও যদি আমাদের সম্মান নিয়ে তুমি ছেলে খেলা করো, তাহলে আমাদের থেকে খারাপ আর কিন্তু কেউ হবে না। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও বৌমা। আশা করি তুমি বুঝে গেছো, আর যেন বোঝাতে না হয়। এরপর থেকে কিন্তু তোমাকে আমি আর বোঝাতে যাব না, সোজা গাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বার করে দেব। দেখবো তখন তোমার কোন ফেসবুক বন্ধু তাদের কাছে তোমাকে থাকতে দেয়। শ্রুতি যে এই কথাটাকে এতটা সিরিয়াসলি ভাবে নেবে সেটা কল্পনাও করতে পারিনি। তাই সে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে গেল আর এলো আমার বাড়িতে। কি তুই? কি রে, বাইরে দাঁড় করিয়েই রাখবি নাকি নাকি ঢুকতেও দিবি ভেতরে? হ্যাঁ, আয় 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 আয়। কি ব্যাপার বলতো? তোর মুখটা এরকম শুকনো শুকনো লাগছে কেন? এই,
কি হয়েছে তোর? আচ্ছা আচ্ছা, আমরা কি সত্যি কোনো অন্যায় করছি? আরে কি হয়েছে সেটা তো খুলে বল। আমার শ্বশুর, শাশুড়ি, এমনকি আমার বর তোর আর আমার বন্ধুত্বকে মেনে নিতেই পারছে না। তাদের মনে হচ্ছে আমরা দুজন অবৈধ সম্পর্কে জড়িয়ে আছি। আমাদের মেলামেশা করার জন্য ওরা নাকি চারিদিকে মুখ দেখাতে পারছে না। এমনকি এমনকি এটাও বলেছে যে তোর সাথে আমি যদি কোনো রকমভাবে কথা বলি বা দেখা করি, তাহলে আর নাকি ওরা আমাকে ঢুকতেই দেবে না বাড়িতে। সে কি রে? তারপর? তারপর আবার কি, ছেড়ে দিলাম বাড়ি। এই, তোর কি মাথা ফাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, কোথায় থাকবি তুই? রাস্তায়? কেন, তোর বাড়িতে থাকতে দিবি না আমায়? দেখ শ্রুতি, এভাবে বলিস না। আজ আমি যা কিছু পেয়েছি সব তো তোর জন্য। 2 বছর আগে তুই যদি আমাকে জোর করে আমার লেখা গল্পগুলো একটা ভালো প্রকাশনীর কাছে না পাঠাতিস, তাহলে আজ আমার এই গাড়ি বাড়ি কিছুই হতো না। সত্যি বলতে গেলে ছোটবেলা থেকেই মা বাবাকে হারিয়েছি, কাকার কাছে মানুষ হয়েছি, অনেক অভাব অনটনের মধ্যে দিন কাটিয়েছি। গল্প লিখতে ভালো লাগতো, তাই যা মনে আসতো তাই লিখে ফেলতাম। কোনোদিন ভাবতেই পারিনি যে আমার লেখা এই হাবিজাবি গল্পগুলো সবার ভালো লেগে যাবে। তাই আমার জীবনে তোর গুরুত্ব অনেক। এই, কি বলতে চাইছিস একটু সোজাসুজি বলতো। এরকম ঘোরালো প্যাঁচালো কথা শুনতে আমার একদমই ভালো লাগছে না। দেখ, তুই যদি আমার এখানে থাকিস আমার কোনো সমস্যা নেই, কিন্তু লোকে তো তোকে উল্টোপাল্টা কথা বলবে, আর আমি আমি সেটা চাই না। তুইও কি সেই লোকেদের দলেই? না শ্রুতি, আমি থাক, আর বলতে হবে না, সব বুঝে গেছি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আরে দাঁড়া দাঁড়া, উফ, এই সব সময় না রাগ দেখাবি না বলে গেছি। হ্যাঁ, কিছুই বলা যায় না তোকে। আচ্ছা, তোর মা বাবা জানে যে তুই শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে এসছিস? ওরা সবটাই জানে। তা ওরা কি বলছে? কি আবার বলবে, মেয়েদের বিয়ের পরে কিভাবে সবকিছু মানিয়ে গুছিয়ে চলতে হয় সেই সব নিয়ে বিস্তর লেকচার দিচ্ছে। আমার ভালো লাগা খারাপ লাগা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। মাঝে মাঝে মনে হয় আমি যদি মেয়ে না হয়ে জন্মাতাম, তাহলেই হয়তো বেশি ভালো হতো রে। এই সমাজে মেয়েদেরকে সব সময় সব কিছু মুখ বুঝে সহ্য করতে হয়। আচ্ছা, বুঝতে পেরেছি, কিন্তু একটা কথা বল, তুই যদি এখানে থাকিস তাহলে তোর ছেলে তো কষ্ট পাবে। ও তোর মাকে খুঁজবে, বল, কান্নাকাটি করবে। না রে, এসব কিছুই করবে না। কেন জানিস? ও আমাকে নয়, ওর বাবাকে বেশি ভালোবাসে। আমি যখন আজ আমার ছেলের হাত ধরে বেরিয়ে আসতে চেয়েছিলাম, তখন আমার ছেলে তাতাই ছুটে গিয়ে বাবার কাছে বলল, আমি আমার বাবাকে ছেড়ে কোথাও যাব না, আমি বাবার সাথেই থাকবো। তোমার যদি যেতেই হয় তাহলে তুমি একাই যাবে। আমার ছেলে আমাকে ছেড়ে কোথাও যাবে না, ওকে আমি কোথাও যেতে দেব না। ব্যাস, তাই আমি একাই বেরিয়ে এলাম। বুঝতেই পারছিস, আমার আর কোনো পিছু টান রইল না। শ্রুতির বলা কথাগুলো শুনে খুব খারাপ লাগলো। সত্যি তো, আমাদের সমাজে মেয়েদের মেয়েদের জন্য হাজারটা বিধিনিষেধ। একটা ছেলে চাইলে যে কোনো মেয়ের সাথে মিশতে পারে, বিয়ের আগে হোক কিংবা পরে, কেউ সেটা নিয়ে কোনো কথাই বলে না। কিন্তু একটা মেয়ে যদি ভুল করেও কোনো ছেলেকে বন্ধু বানিয়ে ফেলে, তাও আবার বিয়ে হয়ে যাবার পর, তাহলে সমাজ তাকে নিয়ে কত রকমের যে খারাপ মন্তব্য করবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। সব থেকে খারাপ কোন জিনিসটা ভেবে লাগে জানেন? একটা সন্তানের কাছে তার মা বাবাই হলো আসল, কিন্তু মেয়েদের মা বাবারা যখন তার সন্তানের ভালো মন্দ এভাবে অন্য কারোর হাতে তুলে দেয় সামাজিক নিয়ম রক্ষার্থে দায়মুক্ত হতে, তখন ঘেন্না লাগে এই স্বার্থান্বেষী হিংস্র সমাজ ব্যবস্থাকে। যাই হোক,
শ্রুতির এই অবস্থা দেখে আমি ঠিক করলাম, যতক্ষণ না পরিস্থিতি সব ঠিক হচ্ছে ততক্ষণ ও এখানেই থাক। তবে ভগবান মনে হয় আমাদের দুজনের জন্য অন্য কোনো কাহিনী লিখে রেখেছিল। দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে গেল। শ্রুতি আমার বাড়িতেই আছে। একদিন এক সন্ধ্যাবেলায় শ্রুতি পাশের ঘরে ঘুমোচ্ছে। আমি আমার নতুন গল্পটা লেখা শুরু করেছি, বেশ অনেকটা লিখেও ফেলেছি। হঠাৎ এমন সময় আমার ফোনটা বেজে উঠল। নর্মালি আমি গল্প লেখার সময় মোবাইল ফোনটা সাইলেন্ট করে রাখি, কিন্তু আজ সাইলেন্ট করতে ভুলে গেছিলাম। তাই বিরক্ত হয়ে ফোনটা মুখের সামনে আনতেই আমি চমকে উঠলাম। আমার মোবাইলের স্ক্রিনে যার নাম এখন ভেসে আসছে সে হলো তৃষা, যার ভালো নাম অতসী হালদার। আজ এতগুলো বছর কেটে গেছে, তার নাম্বারটা আজও রয়ে গেছে মোবাইলে, কিন্তু এত বছর পর আমাকে ফোন করছে কেন? সে তো অনেক দিন হয়ে গেল আমার জীবন থেকে সরে গেছে পার্মানেন্টের জন্য। কিন্তু এসব কিছু ভাবার মধ্যেই আমার হাতের আঙুলটা ফোনটা রিসিভ করে ফেলল। হ্যালো অয়ন, সেই চেনা গলা, এই গলার স্বরটা অনেক দিন হলো ভুলেছিলাম, কিন্তু আজ এত বছর পর সেই চেনা মানুষের গলাটা শুনে মনটা কেমন যেন উথাল পাথাল করতে শুরু করলো। হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? অয়ন, হ্যালো, হ্যালো, চিনতে পেরেছো আমায়? ভুলে তো যাইনি তোমাকে। আমি যা করেছি তারপরেও তুমি আমাকে মনে রেখেছো? আমার মনটা কোনো মেমোরি কার্ড নয় যে ইচ্ছে মতো ফরম্যাট মেরে দিতে পারবো। তা হঠাৎ করে এত বছর পর আমাকে ফোন করলে? ও, ভুল করে ডায়াল করে ফেলেছো নাকি? আমি তোমার সাথে একটু দেখা করতে চাই, পারবে দেখা করতে? কেন, কোনো দরকার আছে? প্লিজ অয়ন, কাল সকাল 11টার সময় আমাদের সেই পুরনো জায়গায় একবার দেখা করতে পারবে? প্লিজ না বলো না। বেশ, আমি সকাল 11টার মধ্যে শান্তি উদ্যানে চলে আসব। জানি না কেন তৃষার কথা শুনে না বলতে পারলাম না, তাই পরের দিন চলে গেলাম দেখা করতে তৃষার সাথে। আমি জানতাম তুমি ঠিক আসবে। আমি জানি এখনো তুমি আমাকে আগের মতোই ভালোবাসো। কি বলতে আমাকে ডেকেছো সেটা বললে ভালো হয়। জানি তুমি এখন খুব ব্যস্ত মানুষ, তোমার সাথে কথা বলার সময় পাওয়া বিশাল ভাগ্যের ব্যাপার। তাও যে তুমি তোমার সেই মূল্যবান সময় থেকে একটুখানি সময় আমাকে দিতে পেরেছো, এতেই আমি নিজেকে ভাগ্যবতী মনে করছি। দেখো তৃষা, এটা সত্যি যে সেদিনের সেই বেকার বাউন্ডুলে উদ্দেশ্যহীন ছেলেটা আজ আর আগের মতো নেই, অনেক পাল্টে গেছে। কিন্তু সে তার পুরনো স্মৃতিগুলো ভুলে যায়নি, সে সব কিছু মনে রেখে দিয়েছে। জানি আমি ভুল করেছি, তোমার হাতে ভেবে মাঝ রাস্তায় ছেড়ে দেওয়া আমার একদম উচিত হয়নি। আমি তার জন্য তীব্র অনুশোচনায় ভুগেছি দিনের পর দিন, কিন্তু সাহস করে তোমার সামনে আসতে পারিনি। তাই কাল সাহস করে তোমাকে ফোন করলাম। ভাবিনি তুমি আমার ডাকে
আবার আমার সাথে দেখা করতে আসবে, কিন্তু এসেছো দেখে ভালো লাগছে। তা তোমার বয়ফ্রেন্ড অনিমেষের কি খবর? বিয়ে করনি তাকে? অনিমেষ আমার খুব খেয়াল রাখতো জানো, আমাকে দামি দামি জিনিস কিনে দিত, যখন যেটা চাইতাম তখনই সেটা নিয়ে আসতো। একসময় মনে হতে থাকলো, এরকম একটা মানুষ যদি আমার পাশে সবসময় থাকে তাহলে আমি রানীর হালে থাকবো সব সময়। কিন্তু পরে বুঝলাম আমি ভুল ছিলাম, আমার ভাবনাগুলো ভুল ছিল। আসলে আমি ওকে নয়, ওর টাকাকে কখন জানি ভালোবেসেছি, আর সেটাই আমার কাল হলো। একসময় ও আমার সাথে ফুর্তি করে আমার শরীরটাকে খেয়ে আমাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিল। আমি মন থেকে মেনে নিতে পারিনি, তাই আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, তুমি আমার সাথে এরকম কেন করলে? তুই কি ভেবেছিলি তোকে বিয়ে করে তোর সাথে সংসার করব? সত্যি পারিসও বটে। শোন, আমার দরকার ছিল তোর সুন্দর শরীরটাকে। কুকুরকে পোষ মানাতে গেলে যেমন তার সামনে খাবার নাচাতে হয়, ঠিক তেমনি তোর মতো সেক্সি মালেদেরও বিছানায় তুলতে গেলে প্রচুর প্রচুর টাকা দিয়ে তাদের সামনে নাচাতে হয়। আমিও তাই করেছি। আর এমনিতেও আমার বিয়ে নয়নার সাথে ঠিক হয়ে গেছে, তাই বিয়ের আগে একটু তোর সাথে ফুর্তি করে নিলাম। তবে ফ্রিতে কিন্তু করিনি, তার জন্য প্রচুর দামি দামি জিনিস তোকে কিনে দিয়েছি দিনের পর দিন। তাই এইটা নিয়ে কোনো যেন বাড়াবাড়ি না দেখি। আমি নয়নাকে ভালোবাসি, আর নয়নাও আমাকে ভালোবাসে। তোর মতো ফালতু মেয়ে নয়না নয় যে নিজের বিয়েকে মাঝ রাস্তায় টাকার জন্য ছেড়ে দিতে পারে। তাই আমার সাথে আর কোনো যোগাযোগ রাখার চেষ্টা করবি না, নইলে কিন্তু তোর কপালে ভীষণ দুঃখ নাচ্ছে। কথাটা যেন মাথায় থাকে। নিজেকে বিশ্বা মনে হতে লাগলো। বুঝতে পারলাম ভগবান আমাকে যথাযথ শাস্তি দিয়েছেন। এর মধ্যে জানতে পারলাম আমি প্রেগনেন্ট হয়ে পড়েছি। বাড়ির লোক সবটা জানতে পেরে তাদের সম্মান রক্ষার্থে আমাকে বাড়ি থেকে বের করে দিল আর অভিশাপ দিল। তোর মতো কুলাঙ্গার মেয়েকে জন্ম দিয়ে আমি সত্যিই ভুল করেছি। তার চেয়ে তোকে জন্মানোর পর বিষ খাইয়ে দিলে বেশি ভালো হতো। আমার ভাবতেও লজ্জা করছে যে তোর মতো একটা শয়তান মেয়ের বাবা আমি। এই শোন, তুই এখানে আর থাকিস না, কেননা তুই এখানে থাকলে আমরা কারোর কাছে মুখ দেখাতে পারবো না। তুই তোর পাপটাকে এখান থেকে সঙ্গে নিয়ে বিদায় হ। দাদা, একদম আমাকে দাদা বলে ডাকবি না। আজ থেকে তুই আমার কাছে মৃত। আর শুনে রাখ, আর কোনোদিনও এই বাড়ির ত্রিসীমানায় যেন তোকে না দেখি। যদি তুই ফিরে আসিস তাহলে আমাদের মরা মুখ দেখবি, এই আমি বলে দিলাম। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, এক্ষুনি বেরিয়ে যা। আর একটা কথা ভালো করে শুনে নে, তুই কোনো দিন সুখী হতে পারবি না। মা বাবার চোখের জলের দাম তোকে সারা জীবন চোকাতে হবে, সারা জীবন চোকাতে হবে। তৃষা থামল। দেখলাম তৃষার চোখে জল। বুঝলাম ও খুব কষ্টে আছে, কিন্তু বুঝতে পারলাম না যে কি বলবো। তাই চুপ করে শুনে যেতে থাকলাম ওর কথাগুলো। অ্যাবর্শন করালাম, বাচ্চাটাকে নষ্ট করলাম, কারণ পিতৃপরিচয়হীন হয়ে আমার বাচ্চা পৃথিবীর আলো দেখুক তা আমি চাইনি। তা তুমি অনিমেষের কাছে ফিরে যাওয়ার চেষ্টা করোনি? না, ভুলটা তো আমারই ছিল। তাই আমি আর কারোর কাছে বোঝা হয়ে থাকতে চাইনি। খবর পেয়েছি ওরা বিয়ে করেছে, ভালোই আছে। তাহলে তুমি এতদিন কোথায় ছিলে? কিছুদিন মামার বাড়িতে কাটিয়েছি, কিন্তু চারিদিকে আমার নামে এমন উৎসাহ উঠে গেল যে আমাকে সেখান থেকে বেরিয়ে আসতে হলো। আপাতত আমি আমার এক বন্ধু পাপিয়ার বাড়িতে আছি, তবে পাপিয়ার বাড়ির কেউ চায় না যে আমার মতন একটা চরিত্রহীন মেয়ে
তাদের বাড়িতে থেকে বাড়িটাকে কলুষিত করুক। তাই ঠিক করে নিয়েছি আমি সবাইকে মুক্তি দিয়ে চলে যাব। আমার জন্য কাউকে আর কোনো রকম কলঙ্কের ভাগিদার হতে হবে না। তবে যাওয়ার আগে একবার তোমার সাথে দেখা করতে খুব ইচ্ছা করছিল। মনে আছে অয়ন, আমি তোমাকে বড় মুখ করে অভিশাপ দিয়েছিলাম যে তোমার কপালে কোনোদিন কোনো মেয়ে জুটবে না। আজ দেখো তোমায় দেওয়া অভিশাপ কিরকম আমার জীবনে ফেরত এসেছে। আমি আমার মতন বেহায়া শরীর দেওয়া মেয়ের জীবনে কোনো ছেলে টিকবে না। তাই তোমায় দেওয়া অভিশাপ আমার জীবনে কালসাপ হয়ে ফিরে এসেছে। এই সাপের থেকে মুক্তি পাওয়ার উপায় শুধু একটাই, মৃত্যু। মানে? হ্যাঁ অয়ন, আমি মরতে চাই। আমাকে মরতেই হবে। আমার কেউ নেই এই জীবনে আর। জীবন বড় অদ্ভুত তৃষা। জীবনের পথে চলতে গেলে যেমন সুখের মুখ দেখতে হয়, ঠিক তেমনি দুঃখের মুখও দেখতে হয়। তুমি যত ভাববে যে সব শেষ, ততই যেন কোথা থেকে এক নতুন সকাল এসে বলবে এখনো অনেক কিছু বাকি আছে। জানি এই মুহূর্তে তোমার অনেক কষ্ট, অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তোমাকে যেতে হচ্ছে, কিন্তু একটা কথা কি জানো, এই দুনিয়ার সবকিছুই ক্ষণিকের। কষ্ট যেমন চিরটাকাল কারোর জীবনে থাকে না, তেমনি সুখও কারোর জীবনে চিরটাকাল থাকে না। কিন্তু একটা জিনিস থাকবেই, তোমার ভেতরের মধ্যে লুকিয়ে থাকা আশার আলো। আমি কি আশা নিয়ে বাঁচবো বলতে পারো অয়ন? একটা বাস্তব কথা কি জানো, এই দুনিয়ায় কেউ কারণ নয়। তাই এই স্বার্থপর দুনিয়ায় সবাই যে যার মতো একা। একদিন তুমিও আমার হাত ছেড়ে দিয়েছিলে। সেই সময়ে আমার এক বন্ধু এই হাতটা ধরে আমাকে অন্ধকার জগৎ থেকে তুলে এই আলোর পথে নিয়ে এসছে। আর আজ আমি তোমাকে আলোর পথে নিয়ে আসতে চাই। কিন্তু কোন পরিচয় করবে এই কাজ? বন্ধুত্বের পরিচয়। আমার জীবনে এই মুহূর্তে যার মূল্য অনেক অনেক বেশি, তাই আমি আমার বন্ধুত্ব দিয়ে তোমার জীবনটাকে নতুন করে সাজিয়ে দিতে চাই। আমি তো তোমার অনেক ক্ষতি করেছি, তাহলে তুমি কেন আমার উপকার করবে? ওপরওয়ালা সবকিছুই ঠিক করে রাখে। আজ তুমি ওই সময়ে আমার হাত না ছাড়লে আমি শ্রুতিকে পেতাম না, আর আজ এই জায়গাতেও পৌঁছাতে পারতাম না। তাই তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। শ্রুতিকে? তোমার গার্লফ্রেন্ড নাকি বউ? কোনোটাই নয়, আমার বেস্ট ফ্রেন্ড। ফেসবুক থেকে আলাপ হয়েছিল 2 বছর আগে, কিন্তু আজ সে আমার সব কিছুর মধ্যেই আছে। তার মানে তুমি ওকে ভালোবাসো, তাই তো? হ্যাঁ, বাসি, নিশ্চয়ই বাসি। তবে সেই ভালোবাসার গল্পে আছে শুধু বন্ধুত্ব, এর থেকে বেশি অন্য কিছু নয়। আমাকে একবার তোমার বন্ধুর সঙ্গে আলাপ করাবে? খুব দেখতে ইচ্ছা করছে তাকে। তৃষার কথা মেনে নিয়ে আমি তৃষাকে আমার বাড়িতে নিয়ে এলাম, কারণ শ্রুতি এখানেই থাকে। কিন্তু এ কি, শ্রুতি গেল কোথায়? আমি ডাকতে থাকলাম, শ্রুতি, এই শ্রুতি, আরে কোথায় রে তুই? কোনো সাড়া পেলাম না। লক্ষ্য করলাম তৃষার মুখে একটা প্রশ্নের ছাপ। প্রশ্নটা কি সেটা বুঝতে আমার অসুবিধা হলো না, তবে তৃষা প্রশ্নটা করেই ফেলল।
বলছি কি, একটা কথা জিজ্ঞেস করব, যদি কিছু মনে না করো? বলো। তোমার বন্ধু, মানে শ্রুতি, ও কি তোমার সাথেই থাকে এই বাড়িতে? আমি হেসে জবাব দিলাম, হ্যাঁ। ও, আসলে আমি জানি জানি তুমি কি বলতে চাইছো, তবে তোমার উত্তর এখানে একটাই। আমি সমাজকে মানি না, আমি মানি শুধু বন্ধুত্বকে। তাই কে কি ভাবলো আর কে কি বললো, আই ডোন্ট কেয়ার। আমি আসলে সেভাবে বলতে চাইনি, কিন্তু আমি একটা মেয়ে হয়ে আজ বুঝেছি, একটা কলঙ্কের দাগ সবার আগে মেয়েদের গায়েই লাগে। তাই এমন যেন না হয় তোমার জন্য তোমার বন্ধুকে সমাজের চোখে কলঙ্কিত হতে হলো। আমি তৃষার কথাটা শুনলাম, কিন্তু কি জবাব দেব সেটা বুঝে উঠতে পারলাম না। কারণ আমার এখন শুধু একটাই চিন্তা, শ্রুতি কোথায়? সকালবেলা তো বাড়িতেই ছিল। যদিও আমি আমি যে তৃষার সাথে দেখা করতে যাচ্ছি সেটা বলে যাইনি, ভেবেছিলাম পরে বলবো, কিন্তু গেল কোথায় ও? আমি শ্রুতির ফোনে ফোন করতে থাকলাম, বেশ কয়েকবার রিং বাজলো, কিন্তু ফোনটা রিসিভ করলো না। 4বারের বার যখন ফোন করলাম তখন ফোনটা একজন ধরে বলল, হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যালো, বলছি বলছি শ্রুতি কোথায়? আপনি কে বলছেন? আমি ওর বন্ধু বলছি, অয়ন, অয়ন চৌধুরী। আচ্ছা, শ্রুতি এখন কোথায়? আপনি যাকে ফোন করছেন সে এখন হাসপাতালে ভর্তি। ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। হোয়াট? ইয়েস, আমি ওনাকে হাসপাতালে নিয়ে আসি। উনি খুব সাংঘাতিকভাবে ইনজিওর্ড। আপনি এক্ষুনি প্রাণধরা মেডিকেল সেন্টারে চলে আসুন। এইরকম খবর যে আমি শুনবো সেটা দুঃস্বপ্নেও ভাবতে পারিনি। তাই আমি ফোনটা কেটে বেরোতে গেলাম, ঠিক তখনই তৃষা আমাকে বলল, কি হয়েছে অয়ন? শ্রুতি কোথায়? ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রাণধারা হসপিটালে আছে, ক্রিটিক্যাল সিচুয়েশন, আমাকে এক্ষুনি যেতে হবে। আমিও যাব তোমার সাথে। আমি আর কোনো কথা বাড়ালাম না, আমার 4 চাকা গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম। আমার সাথে তৃষাও আছে। মনে মনে ভগবানকে ডাকছি ওর যেন কিছু না হয়, ও যেন ঠিক হয়ে যায়। অবশেষে প্রাণধারা হসপিটালে পৌঁছলাম। সেখানে গিয়ে ডাক্তারের কাছ থেকে জানতে পারি একটা 4 চাকা গাড়ির ধাক্কায় গুরুতরভাবে জখম হয়েছে শ্রুতি। শুধু তাই নয়, জখম এতটাই গুরুতর যে ও 2টো কিডনি পর্যন্ত নষ্ট হয়ে গেছে। এই মুহূর্তে ওকে কেউ কিডনি ডোনেট করতে না পারলে শ্রুতিকে বাঁচানো যাবে না। কিন্তু ওর অ্যাক্সিডেন্টটা হলো কি করে? ওর তো বাড়িতে থাকার কথা। মাথা কাজ করছিল না, শুধু একটা কথাই জানি, যাই হয়ে যাক না কেন আমি আমার বন্ধুকে কিছুতেই মরতে দেব না। দরকার পড়লে যমদূতের সাথে লড়াই করে ওকে ফিরিয়ে নিয়ে আসবো মৃত্যুর মুখ থেকে। তাই আমি চরম সিদ্ধান্তটা নিয়েই নিলাম। ডাক্তারকে বললাম, ডাক্তারবাবু, আমি আমার কিডনি থেকে একটা কিডনি শ্রুতিকে ডোনেট করতে চাই। তুমি কি বলছো? হ্যাঁ তৃষা, আমার জীবনে আমার নিজের থেকেও আমার বন্ধুর দাম অনেক বেশি, তাই এভাবে ওকে আমি হারিয়ে যেতে দেব না। বেশ, তুমি যখন তোমার সিদ্ধান্ত নিয়েই ফেলেছ, তখন আমার আর কিছু বলার নেই। তবে কিডনি তুমি একাই ডোনেট করবে না, আমিও করব। তৃষা, হ্যাঁ অয়ন, টাকাকে ভালোবেসে জীবনে অনেক অন্যায় করেছি। তোমার মতো একটা ভালো মানুষের ভালোবাসা পেয়েও সেটাকে হারিয়ে ফেলেছি। এমনিতেও আমি তো আমার জীবনটা দিয়ে দিতেই যাচ্ছিলাম। সেখানে যদি আমার জন্য কোনো মানুষের জীবন বেঁচে যায়
তাহলে তো সেটা পুণ্যের কাজ হবে, তাই না? বলো। আপনি সবকিছু রেডি করুন ডক্টরবাবু, আমরা দুজনেই কিডনি দিতে রাজি। শুধু একটা কথা মাথায় রাখবেন, ওনাকে কিন্তু বাঁচাতেই হবে। তৃষার এই সিদ্ধান্তের কথা শুনে ওর প্রতি হঠাৎ যেন ভালোবাসাটা চাগার দিয়ে উঠল। ভাবিনি যে মানুষটা একদিন টাকার পিছনে দৌড়ে আমার হাত ছেড়ে চলে গেছিল, তাও আবার অন্য ছেলের হাত ধরে, সে আজ এতটা বদলে গেছে। এদিকে শ্রুতির বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ির লোকদের ডাকা হলো। তারা সবাই এলো। সবার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। বাবা, ও বাবা, মা ভালো হয়ে যাবে তো বাবা? হ্যাঁ 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 বাবু, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে তোর মা। আমি আর মাকে ছেড়ে কোথাও যাব না, আমি মাকে শক্ত করে ধরে রাখবো। দীর্ঘক্ষণ ধরে অপারেশন চলার পর অবশেষে তা সাকসেসফুল হলো। দেখতে দেখতে 3 দিন কেটে গেছে। শ্রুতি চোখ খুলে তাকিয়েছে। শ্রুতির মা শ্রুতিকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। আমাদের ছেড়ে তুই কোথায় চলে যেতে চেয়েছিলি শুনি? একবারও ভাবলি না যে তোর কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে থাকবো? এরপর শ্রুতির বাবা বলে উঠলেন, হ্যাঁ রে মা, আমি কি তোর কাছে এতটাই পর হয়ে গেছি? শ্রুতি লক্ষ্য করলো যে তাকে দেখতে সবাই এসেছে, তবুও তার দুটো চোখ একজনকেই খুঁজছে, আমাকে। কি ভাবছে না? এও কি সম্ভব? বন্ধুত্ব কি এতটা স্ট্রং হতে পারে, নাকি এই সবটাই শুধু অডিও স্টোরির গল্পে সম্ভব? আরে না 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 না, বাস্তবেও সম্ভব। আসলে এই দুনিয়ায় বন্ধু সবাই হতে পারে, কিন্তু বন্ধুত্বের দাম সবাই চোকাতে পারে না। তাই তো এই দুনিয়াটা শত্রুদের ভিড়ে ছেয়ে যাচ্ছে দিনে দিনে। শ্রুতিকে ডিসচার্জ করা হলো। এখন ও ওর শ্বশুর বাড়িতে। ওকে নিয়ে কেউ এখন কোনো খারাপ কথা বলে না, বরং সবাই আমার বন্ধুকে মাথায় করে রাখে। সবার চোখের মণি হয়ে উঠেছে আমার বন্ধু। এখন আর আমার সাথে ওর মেলামেশা নিয়েও কেউ কিচ্ছু বলে না। আফটার অল, আমার একটা কিডনি যে ওর শরীরে আছে, কিডনি দেওয়া কি আর চারটিখানি কথা? তবে এই কৃতিত্ব কিন্তু শুধু আমার একার নয়, আরও একজনেরও। অতসী হালদার, আমার তৃষা, সেও তার একটা কিডনি শ্রুতিকে ডোনেট করেছে। আজ আমি আর তৃষা দুজনেই শ্রুতির শ্বশুর বাড়িতে এসেছি। আচ্ছা আচ্ছা, তোরা আমাকে কিডনি দিয়ে বাঁচালি কেন? কি ভেবেছিলি এত সহজে ফাঁকি দিয়ে চলে যাবি? তুই না বলেছিলি যাই হয়ে যাক না কেন এই বন্ধুর হাত কোনো দিন ছাড়বি না? তাই তুই যাতে তোর কথা খিলাপ করতে না পারিস, তাই জন্য, এছাড়া আর কোনো অপশন ছিল না। কিন্তু তোমার অ্যাক্সিডেন্টটা হলো কি করে শ্রুতি? তুমি যেদিন অয়নকে ফোন করেছিলে, সেদিন আমি অয়নের কথা বলা দেখেই বুঝতে পেরে গিয়েছিলাম যে নিশ্চয়ই ওর জীবনে ওর পুরনো ভালোবাসা ফিরে এসেছে। তবে আমি অয়নকে বুঝতে দিইনি কিছুই, যে আমি সবটা শুনে নিয়েছি আড়াল থেকে। কিন্তু আমার মনে একটাই চিন্তা ঘোরাফেরা করছিল, যাই হয়ে যাক না কেন ও যেন আবার কোনোভাবে আঘাত না পায়। ও আমাকে কিছু না বলে সকালবেলা গাড়ি নিয়ে বেরিয়ে গেল। আমি শুনে নিয়েছিলাম তোমাদের দেখা করা জায়গাটা ছিল শান্তি উদ্যান, তাই আমিও একটা অটো নিয়ে সেখানেই যেতে গেলাম। কিন্তু কিন্তু মাঝ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তারপর সব অন্ধকার। সরি রে, আমার তোকে সবটা বলে দেওয়া উচিত ছিল। আমার জন্যই তোকে। না অয়ন, ক্ষমাটা আমার চাওয়া উচিত তোদের দুজনের কাছে। আমার জন্যই তোদের কিডনি ডোনেট করতে হলো। আমি কিন্তু
একবারের জন্যও সেটা ভাবছি না। অয়ন জানে এই দুনিয়ায় আমার আর কেউ নেই। অন্যায় করেছিলাম, তার শাস্তিও পেয়েছি। মা, বাবা, দাদার ভালোবাসা থেকে চিরকালের জন্য বঞ্চিত হয়ে গেলাম। সমাজে সবার চোখে একটা নোংরা মেয়ে মানুষ হিসেবে পরিচিত হয়ে গেলাম। তাই অনুশোচনায় ভীষণ রকমের জর্জরিত হয়ে নিজের জীবনটাকে শেষ করে দেব ভেবেছিলাম। তবে মরার আগে ভাবলাম একবার অন্তত অয়নের কাছে ক্ষমা চেয়ে নেব। কিন্তু ওর সাথে দেখা হওয়ার পর আমি বুঝতে পারলাম যে ও ওর বন্ধুকে জীবনে পেয়ে ভীষণ খুশি। তাই যখন জানতে পারলাম যে তোমার অ্যাক্সিডেন্টে কিডনি দুটো নষ্ট হয়ে গেছে, তখন ভাবলাম জীবনে তো ভালো কিছু করিনি, তাই একটা না হয় ভালো কাজ করি। তাই আমি আমার একটা কিডনি দিয়ে দিলাম। এখন আমার কাজ শেষ। কে বলল তোমার কাজ শেষ? তোমার একটা কিডনি আর অয়নের একটা কিডনি আমার শরীরে আছে। তার মানে কি জানো? আমরা কেউ কাউকে ছেড়ে কোথাও আর যেতে পারবো না। আগে আমার একটা বন্ধু ছিল, আর এখন দুটো হয়েছে। ও, আমরা বুঝি তাহলে আর কেউ নই? না গো, তোমরাও আমার বন্ধু। হ্যাঁ, সে কি? মানে স্বামী, শাশুড়ি, শ্বশুর এরাও বন্ধু হতে পারে? অবশ্যই পারে সঞ্জীব। মনে রেখো, একটা বন্ধুত্ব থেকেই ভালোবাসার কিন্তু জন্ম হয়। ঠিক বলেছ বৌমা, আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি। তাই আজ থেকে আমি আর তোমার শাশুড়ি মা নয়, আমাকে তোমার নিজের একটা বন্ধু ভেবো। শুধু শাশুড়ি মাকেই বন্ধু ভাবলে কিন্তু চলবে না, এই বুড়ো শ্বশুরটাকেও কিন্তু বন্ধু ভাবতে হবে। কেমন মা? মা মা, আমিও কি তোমার বন্ধু? সন্তানের সাথে মা বাবার সম্পর্ক তো বন্ধুর মতোই। তাই তুইও আমার বন্ধুই। সত্যি বেশ দারুণ লাগলো। ভেঙে যাওয়া সম্পর্কগুলো যে জোড়া লাগানোর এত মজা, সেটা আজকে টের পেলাম। তবে এখনো যে আমার একটা কাজ করা বাকি আছে, তৃষাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার কাজ। হ্যাঁ, মা বাবা কিংবা পরিবার না থাকলে একটা মানুষ কতটা অসহায় বোধ করে সেটা আমার মতো অনাথ খুব ভালোভাবেই জানে। তাই তো আমি সবার বন্ধু হয়ে সবার মুখে হারিয়ে যাওয়া হাসিগুলো এভাবেই ফিরিয়ে দিতে চাই। সব সম্পর্কের শেষে যেটা থেকে যায় সেটাই বন্ধুত্ব। অদৃশ্য অথচ অমলিন এক ছায়া। ভালোবাসা রাগ করে দূরে চলে যায়, কিন্তু বন্ধু শুধু চুপচাপ পাশে বসে থাকে। বন্ধুত্ব কোনো দাবি নয়, কোনো শর্তের বাঁধনে গাঁথা নয়। এ এক মেঘলা বিকেল, যেখানে নিজের মনের মধ্যে লুকিয়ে রাখা সমস্ত ঝড় বন্ধুর সাথে ভাগ করে নেওয়া যায়। ভালোবাসা পথ হারালে বন্ধুত্বই আলো দেখায়। সব কষ্টের পাশে দাঁড়িয়ে বলে, তুই একা নস রে ভাই, আমি আছি, ছিলাম, থাকব। সব সম্পর্কে সেরা হচ্ছে বন্ধুত্ব, কারণ এখানে কোনো মুখোশ নেই, আছে শুধু নিঃস্বার্থ গ্রহণ আর নির্ভরতার হাতছানি। বন্ধুত্ব মানে সেসব চিঠি যা কখনো পোস্ট হয় না, তবু ঠিক সময়ে পৌঁছে যায় হৃদয়ের ঠিকানায়। বন্ধুত্ব মানে না বলা হাজার কথা, যার প্রতিটা বোঝে একজন নির্ভেজাল হৃদয়, যেখানে আমি আছি এই একটুখানি বাক্যই অনেক বড় আশ্বাস।
সবার আগে যদি কেউ তোমার পাশে থাকে সেটা হলো বন্ধু, আর সবার চলে যাওয়ার পরও যদি কেউ তোমার জন্য অপেক্ষা করে থাকে সেটাও হলো বন্ধু। বন্ধু শুধু পাশে থাকার নাম নয়, একটা সত্যিকারের বন্ধুই পারে বন্ধুর হাসির পিছনের কান্নাটা পড়ে ফেলতে, আর নিজের মতো করে বন্ধুকে জড়িয়ে ধরে বলতে পারে সে, চিন্তা করিস না, আরে বাবা সব ঠিক হয়ে যাবে। আসুন, এভাবেই আমরা সম্পর্কের মধ্যে থাকা জটিলতাগুলোকে ভুলে একে অপরের ভালো বন্ধু হয়ে উঠি, নয়তো একদিন অনুশোচনার আগুনে সবাইকে দাউ দাউ করে জ্বলতে হবে। তাই আসুন, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন, সম্পর্কগুলোকে সম্মান দিতে শিখুন। দেখবেন এই পৃথিবী থেকে সমস্ত কালো ছায়াগুলো একদিন সরে যাবে, উদয় হবে এক নতুন সকালের।